কবিরের কাছে যাই। বিএনপি কিন্তু আসলে তাদের ইচ্ছা অনুযায়ী বাস্তবায়ন করছে বলছে, তাদের নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো ছাড়া বাস্তবায়ন করবে। সো তারা একটা সংশোধন কমিটিও গঠন করেছে, যেটা আপনারা প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দল জোট প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা তো তাদের মতো আসলে চলছে। সো বিরোধী দল আসলে কি করতে পারছে সেই জায়গাটাতে? ধন্যবাদ আপনাকে আপনাকে এবং যারা দেখছেন সবাইকে, এবং আমার সংগ্রামী ছাত্রনেতা। আমি যখন খুব ছোট তখন উনি ডাকসুর প্রতিনিধি। সো 90 সালে সেই আন্দোলনের সময় আজকে ভাইয়ের সাথে একই জায়গায় বসছে, যেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম জিনিস আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নে আমি দুইটা জিনিস বলবো। প্রথম একটা জিনিস হচ্ছে নোট অফ ডিসেন্ট যেটাতে নাই, সেটা তো সবাই পালন করবেন বলছে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি 10, সেটা দুই দলের কেউ পালন করতেছে না, বিএনপিও না, জামাত ইসলাম না। কেন? এটা আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদের 48-4 বর্ণিত যোগ্যতাসমূহ এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। রাজনৈতিক দলের বা সংগঠনের পদে থাকতে পারবেন না। বিএনপি কাকে এটা কি সংবিধান থেকে পড়ে শোনাচ্ছেন? না, এই যে এখানে নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদে। ওকে। এটাই কেন বললাম যে জামাত বিএনপি কেউ মানতেছে না। এটা দিয়ে বিরোধী দল তাহলে বলছে না কেন? আমি আপনাকে সে বলতেছি যে আমি কিন্তু আপনাকে একটা কি জন্য বললাম, যে আমরা আসছি ওই যে কথাটা হচ্ছে ঘুণে ধরা এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের জন্যই কিন্তু এই জন আকাঙ্ক্ষা, এই গণভোট সবকিছু। এখানে আমি কোন দল করি, বিএনপি কোন দলকে, তা না, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ হলে আপনি বলছেন রাষ্ট্রপতি পদে রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবে না। বিএনপি নমিনেশন দিচ্ছেন মহাসচিবকে, জামাত ইসলাম জোটগতভাবে নমিনেশন দিচ্ছেন কর্নেলকে, সেও একটা পার্টির প্রধান। তাহলে এই 10 আপনারা দুই দল কেউই মানলেন না। আসেন আজকে কি বলছে, আমাদের মাননীয় চিফ হুইপ কি বলছে? চিফ হুইপ বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিবে তার সংসদ সদস্য পদ চলে যাবে। এই দেখেন 11 নম্বর, কিসের 11 নম্বর? নির্বাচনী ইশতেহারের 11 নম্বরে বলছে বিএনপি তাকে ভোট দেওয়া যাবে। বলছে কি দেখেন, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রশ্নে জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ করার লক্ষ্যে সংবিধানে 70 সংশোধন করা হবে। একই জিনিস কোথায় আছে? জুলাই সনদে। আপনি তাহলে আজকে বলতেছেন আপনি দুইটা প্রার্থী দিবেন, দুইজন কেউ কি হবে না, রাজনৈতিক হবে না। তাহলে এই যে জার্নিটা, এই জার্নিটা আমরা প্রথমেই আমরা সবাই বলতেছি, আমি সেজন্য কিন্তু বললাম যে বিরোধী দল এবং সরকারি দল রাষ্ট্রপতির ক্ষেত্রে কেউ এটা কিন্তু মানতেছে না। আপনি যদি না মানেন, আপনাকে জবাবদিহি কিন্তু মানুষের কাছে করতেই হবে, কারণ আপনাকে মানুষের কাছে ফিরে যেতে হবে। তাহলে আমাদের কি দলীয় লোক ছাড়া নির্বাচিত করার আর কোনো লোক নাই? এটা নাম্বার 1 ফিরে দিলাম। দ্বিতীয় কথাটা আপনি বলছেন আর একটা জিনিস, আজকে নোট অফ ডিসেন্ট ছাড়া যা যা আছে অক্ষরে পালন করব, তাই বলতেছে না বিএনপি। আজকে একটা আইন পাশ হয়েছে, যে আইনটা বিএনপিকে স্টেট টেরর বানায় দিবে, সেটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন আইন। এই হিউম্যান রাইটস কমিশন আইন যেটা অর্ডিন্যান্স ছিল, যেটাকে মাননীয় আইনমন্ত্রী নিজে সেটাকে কি করে দিলেন, বললেন যে এর চেয়ে বেটার করা হবে। আপনি একটা জিনিস বলেন তো, পৃথিবীতে পুলিশের কাছে আমি কমপ্লেন করলাম পুলিশের বিরুদ্ধে, পুলিশ ইনকোয়ারি করে পুলিশের বিপক্ষে কোনোদিন কোনো মতামত দিতে পারে? র্যাবের বিরুদ্ধে দিবে, র্যাবের বিরুদ্ধে আমি একটা এলিগেশন আনলাম, পরের দিন পুলিশ আমাকে করবে কি জানেন? ভাই এগুলো সত্য প্রত্যক্ষদর্শী, পরে করবে বিভিন্ন নামে বিভিন্ন মামলায় আমাকে আসামি করে দিবে। পুলিশের বিরুদ্ধে আপনি দিলে এটা হবে। আজকে যে আইনটা তারা পাশ করলেন, মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখা উচিত যে এই আইন কোনোদিন আমার গুম খুমের রক্ষা কবচ হবে না। কারণ এখানে আপনি ছোট জগন্নাথ বানায় রাখছেন কমিশনকে, যেটা আপনার এই কি আমার যে বিপ্লবের এই ইস্তেহার, এই ইস্তেহারের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাহলে আপনি একদিকে বলতেছেন পুঙ্খানুপুঙ্খানু পালন করবেন, আপনার ইস্তেহারে বলতেছেন আমি এটা করব, আর কাজের সময় যে আপনি যে আইন পাশ করতেছেন, আজকে যেটা মন্ত্রী পরিষদে পাশ হলো, এটা সত্যিই ন্যাক্কারজনক। কারণ এটাতে আমি একা ফাঁসবো না, ভাইও যে লিখেছে, ভাইও গুম হবে, আমিও গুম, আরো ইলিয়াস আলীর মতো পরিণতি হবে। তাহলে আমরা যখন একটা জায়গায় বলতেছি যে এই জিনিসগুলো কি, এটাকে বলা হয় গঠনমূলক কথা। আজকে দেখেন রাষ্ট্রপতির কথা বললেন, তাহলে বিএনপি যদি নিজেই এটার মধ্যে ঢুকে যায়, তাহলে সরি, বিরোধী দল যদি ঢুকে যায়, তাহলে তারা গঠনমূলক সমালোচনাটা করবে কিভাবে? এই কথাটা আপনাকে বলতেছি। দেখেন আমরা একটা শ্যাডো ক্যাবিনেট করছি, অপোজিশন একটা শ্যাডো ক্যাবিনেট করছে, দ্যাট ক্যাবিনেট ইজ ফাংশনিং। ওকে। সো মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদের যেসব মন্ত্রণালয়, এই দেখেন এখানে বলা আছে আরেকটা,
রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বললেন না? এই রাষ্ট্রপতির ক্ষমতার কাছে নোট অফ ডিসেন্ট ছাড়া বলা আছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিবে। আজকে যে আইন করছেন সেই আইনে দেওয়া আছে যে আইন মন্ত্রণালয় যাকে যে মেকানিজম করা হয়েছে, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাকে পছন্দ করবেন তার বাইরে রাষ্ট্রপতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি কি এই আইনটা পাশ করার আগে শ্যাডো ক্যাবিনেটের যে মিনিস্টার আছে স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী তাদেরকে ডাকছেন একবারও? ডাকেন। সো আমরা কি কি হচ্ছে, আমরা যে জিনিসগুলো করতে যাচ্ছি, যেমন আপনি একটু আগে বললেন সংশোধন আর কি, আপনাকে একটা জিনিস জাতির সামনে বলে দিই, সংশোধন আর সংস্কার 90% এটা কিন্তু বিএনপি বাস্তবায়ন করে ফেলছে। আবার বলে দিই যে নামেই করা হোক কত পার্সেন্ট করে ফেলবে তারা? 90%। প্রশ্নটা হচ্ছে এই 90% সামনে অক্ষত থাকবে কি থাকবে না? মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্ট করে সংবিধানকে সংশোধন করে ফেললেন। সেই সংশোধনীকে কি করলেন? খায়রুল হক সাহেব অবৈধ ঘোষণা করে দিলেন। সো আমরা সংশোধনের এই চ্যাপ্টারটা এই জন্যই নিয়ে আসতে চাচ্ছি, গণভোটের রায়টা এর মধ্যে থাকলে পৃথিবীর কোনো আদালত এটাকে চ্যালেঞ্জ করতে আমরা একটু পারবে না। নাজিমুদ্দিন আলমের কাছে যাই। আপনি যেটা বলছেন, নাজিমুদ্দিন আলম, হ্যাঁ, জি। যেটা বলছেন যে যে আমাদের নির্দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হবে, এটা আমাদের আছে, ঠিক আছে। আমাদের তো রাষ্ট্রপতি খুব একটা উচ্চ পর্যায়ের জায়গা এবং একটা মানে দেশের প্রতি মানুষের প্রতি কমিটমেন্ট, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা থাকা অযৌক্তিক না। পলিটিক্যাল লিডার আসতে পারে রাষ্ট্রপতি, তো কিন্তু এটা কথা হলো নাই। সে পার্টি থেকে রিজাইন করবে। কিন্তু সেটা তো যেমন করেন দেখেন, যেমন হ্যাঁ, করে যদি আপনি না, এখন তো- এখন- নমিনেশনটা তো কালেকশন হয়ে গেল। কালেকশন হোক। এখানে বলা আছে পদে থাকতে পারবেন না যেদিন আপনি কালেকশন করবেন। না, কালেকশনের দিন তো আপনি আছেন। নমিনেশন পেপার জমা হয় নাই, হ্যাঁ, হয়নি। নমিনেশন পেপার জমা হয় নাই, আমাদের প্রার্থীও কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই। আচ্ছা, হলো। আমাদের চিফ হুইপ, আপনি জিনিসটা কিন্তু ক্লিয়ার করেন, আজকে বলেন। মাননীয় প্রধান আমাদের চিফ হুইপ সে কিন্তু বলেছে আজকে যে আমাদের প্রার্থী এখনো চূড়ান্ত হয় নাই। আমাদের প্রার্থীর স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পার্টির প্রধান যিনি আছেন, আমাদের পার্টির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, ওনার উপরে দায়িত্বটা সবাই দিয়েছে। এখন উনি সিলেক্ট করবেন, উনি সবকিছু ভালো জানেন, সবার সম্পর্কে উনি জানেন। তো সুতরাং সব দিক বিবেচনা করে উনি সিদ্ধান্তটা দিবেন। দেওয়ার পরে আপনি দেখবেন যে রাষ্ট্রপতি যখন হবে সে কোনো রাজনৈতিক দলে থাকে কিনা, থাকবে না। না, কিন্তু আমি একটু বলতে if পারি। it belongs to, প্রশ্ন হচ্ছে, আপনি এটা- আপনাকে একটা জিনিস বলি। এটা নিয়ে তর্ক করে লাভ না, না, নাই। না, না, আলম ভাই একটা জিনিস বলি। যেদিন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেবকে যে সম্মানটা দিলেন চেয়ার দিয়ে, হ্যাঁ। আমার কাছে মনে হচ্ছে আমরা একটা লাইনে উঠে গেছি। হ্যাঁ। এবং এখানে যখন আমি মানে এটা তো না, আমি বুঝছি। ওয়াদাবদ্ধ বুঝছি যে রাজনৈতিক বা সংগঠন এখানে কিন্তু দুই পার্টির কথাই বলতেছি, এটা খালি কিন্তু বিএনপির কথা বলতে সবার তা কিন্তু জন্য, না, হ্যাঁ। সবার ক্ষেত্রে। সবার জন্য, যে বুঝছি। বোথ পার্টি যদি না। একটা নিরপেক্ষ লোককে দিত, হ্যাঁ। একটা সেরকম হাইলি এডুকেটেড আমাদের ডক্টর ইউনূস সাহেবকে যদি দেওয়া হতো, হ্যাঁ। একটা কথার কথা বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে ডেকে যদি বলতো চলেন রাজনীতি বা যারা সংগঠনের বাইরে একটা লোককে আমি আর আপনি মিলে পছন্দ করে আমরা একটা নাম প্রস্তাব করি, তাহলে কি এটা আরো অনেক সুন্দর হতো না? এটা হলো আমার প্রস্তাব। শোনেন, এখন হচ্ছে কি, পার্টির ডক্টর ইউনূস স্যার তো একটা নির্বাহী প্রধান ছিলেন এক সময়। জি। তো উনি রাষ্ট্রপতি একটা উদাহরণ দিলাম, উনি ছাড়া তো আরো লোক এই আছে। পর্যায়ে, হ্যাঁ, উনি যে যাবেন সেটাও বা আপনি কিভাবে জানেন? তো এখন কথাটা হলো যে এবং আমাদের গত তো- 2 বছরের বিতর্ক তো সাথে আছেই। হ্যাঁ, তা সবকিছু মিলে আমাদের পার্টি তো একটা সিদ্ধান্ত নেবেন। তবে আপনি একটু শিওর থাকেন যে সে পার্টিতে তবে আমরা কিন্তু পদে ইতিমধ্যে থাকবে অনেক না। জায়গায় দেখতে পাচ্ছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবেন রাষ্ট্রপতি, এমন কিন্তু অনেকেই ক্লেম করছেন। হ্যাঁ, সে তো আমাদের পার্টির মহাসচিব, তার অনেক ডেডিকেশন আছে। এখন আমি বলছি যে আমাদের এখনো চূড়ান্ত হয় নাই, এখনো ফিক্সড করে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে উনি যদি চূড়ান্ত রিজাইন করে করে নাই। তাহলে উনার মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবেন? মন্ত্রণালয় নিবে। আরেকজন নিবে। আর 70 অনুচ্ছেদ ভাই, 70 অনুচ্ছেদে আপনার তো এটা আমরা নিয়েই নিলাম যে ফ্লোর ক্রসিং এই জিনিসটা থাকবে না ভোটে। তাহলে আমি যেটা মেনে নিলাম নোট অফ ডিসেন্ট নাই, সেটা কেন আজকে আমার চিফ হুইপ বললেন যে না আপনি ফ্লোর ক্রসিং চিফ হুইপ তো আপনি কি সবাইকে এমপিদেরকে অর্গানাইজ করার দায়িত্ব তো না চিফ হুইপের। থাকলো, 70 তো নাই। চিফ হুইপের দায়িত্ব অর্গানাইজ করা। ভালো কথা বলতে এই থ্রেড দিবেন না। শোনেন, একটা জিনিস কি, আপনারা যে এই যে আরেকটা পয়েন্ট যে বললেন যে সংস্কারের কিছু পয়েন্ট, গুম কমিশন, এই জিনিসগুলো কিন্তু সংস্কার বা এই কমিটি যে হয়েছে, এই কমিটিতে আমাদের এই যারা আমরা স্টেক হোল্ডার, যারা ফেসিবাদ বিরোধী শক্তি, এই মিটিংগুলিতে আমাদের থাকা উচিত। এগুলিতে এটাই বলতেছি। হ্যাঁ, আপনি এই শ্যাডোকে এগুলি আপনাদের অংশগ্রহণ করা উচিত। আমি শুনতেছি যে আপনাদেরকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে, আপনারা সেই মিটিংয়ে বসেন না, এই বিষয়গুলো আলোচনা করা উচিত। না, আমরা বসি ভাই, আমাদের আলোচনা করা উচিত। আমরা সংশোধনী কমিটিতে যেতে পারি না, কারণ দ্যাট ইজ দ্য এগেইনস্ট দ্য স্পিরিট অফ দ্য রেফারেন্ডাম। আমি ভোট করছি, জনগণ ভোট দিচ্ছে, 70% লোক ভোট দিল কার পক্ষে? সংশোধনের পক্ষে। না, রেফারেন্ডামের প্রতি তো আমরা অনার দেখাচ্ছি। হ্যাঁ, রেফারেন্ডাম কিন্তু আপনি রেফারেন্ডাম তো যেটা আসছে জি ভাই, সেটা তো আপনি নোট অফ ডিসেন্ট,
ওগুলো তো আপনার না, সেটা আমরা মেনে নিলাম। না ওগুলো নোট অফ ডিসেন্ট ছাড়া কেন আপনি মানতেছেন না? ওগুলো- এই যে যেটা আমি আপনাকে ওগুলো- দুইটা দেখালাম, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিবে রাষ্ট্রপতি। আপনি যে আইন আজকে করছেন, সেই আইনে দেখাচ্ছে হোম মিনিস্ট্রি এবং মিনিস্ট্রি অফ ল, এরা দুজন ঠিক করবে। তাহলে আপনি এখান তো আপনার নোট অফ আচ্ছা ডিসেন্ট নাই। শাহরিয়ার কবির, আমরা একজন একজন করে আসি। Please, যান। নাজিমুদ্দিন আলম, এই যে সংশোধন কমিটিতে বিরোধী দল যাচ্ছে না বা ওয়াকআউট করছে, প্রত্যাখ্যান করছে, সেই জায়গায় আসলে গণতন্ত্রটা থাকছে কিনা? না এটা না ওয়ার্কআউট করা তো ডেমোক্রেটিক রাইট, ওয়ার্কআউট করা ডেমোক্রেটিক রাইট বা পাবলিক মিটিং করা, সংশোধনটা যে আপনারা নিজের মতো করছেন কিন্তু সেখানে সংশোধনীটা হচ্ছে কি তাদের তো দাওয়াত করা হচ্ছে, তারা যদি না আসে আমার মতে আলোচনা করা উচিত, পার্লামেন্টে ডিবেট করা উচিত, দেশবাসী জনগণ সিদ্ধান্ত নেবে যে আমরা কি জনস্বার্থে কাজ করতেছি নাকি জনবিরোধী কাজ করতেছি। এটা দায়িত্ব জনগণের কাছে। আগে জনগণের কাছে ভোট ছিল না, আপনাকে তো ডেমোক্রেটিক এক্সারসাইজ করতে হবে। 17টা বছর তো কোনো কিছু ছিলই না, ভোটই করতে পারি নাই, ভোটই ছিল না, জনগণের কোনো অধিকারই ছিল না। এই মাত্র 17 বছর পরে এবার আমরা ভোট করতে পারছি এবং জামাত ইসলামের বিরাট অ্যাচিভমেন্ট যে তারা কতগুলো সিট পাইছে, জীবনে পাইছে স্বাধীনতার পরে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর জামাত। তারপরে আপনার এনসিপি নতুন পার্টি, তারাও আসন পেয়েছে। এখন এটাকে নিয়ে আমরা সামনের দিকে আগাতে হবে। এখনই যদি আমরা তড়িঘড়ি করে অস্থির হয়ে যাই, এখনই বিএনপিকে 5 মাসে ক্ষমতা থেকে নামাইতে হবে, এখনই চুল ছেড়ে ফেলতে হবে, এখনই অমুকে এটা সেটা গালিগালাজ করতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমি চাচ্ছি যে আমরা যদি ভুল করি, তারা ক্রিটিসাইজ করবে, ক্রিটিসাইজ করার রাইট আছে, তাদের ডেমোক্রেটিক রাইট আছে, এবং সেটা জনগণ বিচার করবে। এবং পরবর্তী 5 বছর পরে ইলেকশন হবে। ইলেকশনে আমরা যদি জনগণের সাথে কমিটমেন্ট ফেল করি, আমরা যদি জনগণের সাথে প্রতারণা করি, আমরা আস্থা করে নিক্ষিপ্ত হব। তো আমরা তো জনগণের চাহিদা অনুযায়ী কাজ করব এবং আলোচনার মাধ্যমে কাজ করার চেষ্টা এই করব। জায়গাটা থেকে আমি শাহরিয়ার আমরা কবিরের কাছে জামাতকে এবং এনসিপি কে যারা যারা পার্লামেন্টে আছে তাদেরকে সাথে আলোচনা করে আমরা প্রয়োজনে অবশ্যই আমাদের যে দেখেন আপনার আপনি যেটা বললেন যে শাহরিয়ার সাহেব বললেন যে আমাদের ডক্টর ইউনূস স্যারকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্মান করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী তার সংস্কৃতিটাই এরকম, সে মানুষকে অনেক সম্মান করেন, মানুষকে ইজ্জত দেন। উনি একজন নোবেল লরিয়েট, উনি সাবেক প্রধান উপদেষ্টা, ওনাকে সম্মান করবেন, এটা আমরা সবাই খুশি হয়েছি, দেশের মানুষ খুশি হয়েছে, সম্মানিত লোকদেরকে সম্মান করেন যে উনি। এই জায়গাটা থেকে তো আবার আসবো। আমাদের কথা হলো একটু যে এই শাহরিয়ার এই কবিরের এই কাছে যাই। প্র্যাকটিসটা আমাদের সবার ভিতরে যেন থাকে, একদমই। শাহরিয়ার সবাই কবির। যেন এইভাবে আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা এইভাবে যেন সবাই সবাইকে সম্মান দেয়, জি। মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। এমন ভাবে আমরা কালচারটা ডেভেলপ করতেছি যেটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে যারা টিকিয়ে রাখছে, বেশি দূরে না, তারা খুব খুশি হচ্ছে এবং তারা চাচ্ছে কেওয়াজ হোক, এবং কেওয়াজ হলে পরে তারা তেল ঢালতে পারবে, তারা পেট্রোল ঢালতে পারবে, এবং পেট্রোল ঢালার জন্য এবং তাদের ম্যান পাওয়ার যেগুলো গুপ্ত বসে আছে সব রেডি। এই ইস্যুতে আপনার কাছে এই আসবো। কেওয়াজটা শাহরিয়ার হলে কবিরের পরে কাছে তারপরে যাই। একটা অরাজকতা জি, সৃষ্টি করে শাহরিয়ার কবির। কারা ফায়দা পাবে। আচ্ছা, আপনি বলেছেন যে আরো একবার বিপ্লব করতে হবে, বিপ্লব এখনো শেষ হয়নি। সো এখন তো আপনারা একটা বিপ্লব করেছেন 24-এ, আমরা সবাই মিলে করেছি, সেই জায়গায় এখন আবার বিপ্লবের কথা কেন আসছে? তার মানে কি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার আগ পর্যন্তই খালি বিপ্লব চলবে না বা আন্দোলন না, চলবে? প্রশ্ন হচ্ছে যে এখানে একটা জিনিস বোধহয় সবার বোঝার ভুল হয়েছে। সেটা হচ্ছে বিএনপি, জামাত ইসলাম সহ আজ ফাঁসিবাদী বিরুদ্ধে যারা ছিলেন সবাই একটা বিষয়ে ঐক্যমত, সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের যে বিপ্লব, সে বিপ্লব এখনো শেষ হয়নি। যদি বিপ্লব শেষ হতো তাহলে একটা স্বাধীন দেশে আপনি কিন্তু ওখানে সরকারকে নামানোর কথা বলে বলেছেন। বলে বলে দিই, আমি ওটাও বলবো, আপনাকে বলতেছি যে একটা স্বাধীন দেশে আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী, আমরা একটা দেশকে অনুরোধ করছি যেটা ফিজিউটিভ শুড নট গিভ এনি স্টেটমেন্ট ইন ফ্রড, তারা সেটা দিলেন। এবং তারপরে আর একটা জিনিস আমরা যেটা দেখতে পেলাম যে আজকে সরকারের বিরুদ্ধে কেন কথা বলছি সেটা বলে দিচ্ছি। সরকারকে আমি আবার বলছি যে অপোজিশন ইজ দ্য মিরর ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি সঠিক পথে না চলে তাহলে কি হবে? তাহলে সরকারকে নেমে দেওয়াটাও বিপ্লবটা কখন দেখেন, কেন বলতেছি এইটা যতক্ষণ না হবে। আমি একটু আগে যে কথাটা বললাম যে একটা রাষ্ট্র 17 বছরে রাষ্ট্র যদি কখনো সন্ত্রাসী হয়ে ওঠে, তার চেয়ে আর বড় সন্ত্রাসী পৃথিবীতে কিছু নাই। ব্যক্তি সন্ত্রাসী আর রাষ্ট্র সন্ত্রাসীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই 17 বছরের মধ্যে আমি যদি ধরি সেই 2007 থেকে আওয়ামী লীগকে এই সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্য ইন্ডিয়া পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করছে। এই 17 বছরটাকে আমি 17 দিনে ভাঙতে পারবো না। এবং যে বিপ্লবটা আমার শুরু হয়েছে 5ই আগস্ট, দ্যাট ইজ স্টিল কন্টিনিউইং। এবং এটা যদি কেন বলতেছি যে আপনি একটা জিনিস বুঝতে হবে, সরকার চাইলে অনেক কিছু করতে পারে না যতক্ষণ না জনগণ তার সাথে সে বিষয়ের উপর থাকে। যেমন আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই, তিনি বিমস্টিকে যাওয়ার যে সিদ্ধান্ত, ইন্ডিয়াতে যাওয়ার, সেটাকে প্রত্যাখ্যান করছে। এইটা আমার মতো লোকরা যখন আমরা রাস্তায় নেমে বলতেছি আমরা দেখতে চাই না আমার সরকার প্রধান ভারতের কাছে যে নতজানু হোক, তখন সরকারের কি হচ্ছে,
একটা মেরুদণ্ড একটা স্পিরিট পাচ্ছে, আমার জনগণ চাচ্ছে না ভাই তোমার কাছে তোমার আধিপত্যবাদের কাছে স্বীকার করে নেওয়া, সো আমার কিছু করার নাই। কিন্তু যদি এই সরকারই এটাকে মেনে নেয় তাহলে কি করার থাকবে? তাহলে এই বিপ্লবটা এখনো তো আমার কন্টিনিউ হবে যতদিন না পর্যন্ত এই আওয়ামী লীগের এদেশে বিচার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের কবর এদেশে রচনা না হচ্ছে। এবং সেইখানে বলতে আমি আলম ভাই দুইটাই এক জায়গায় আছি। আপনি যদি সময় দিতে হবে তো 5 মাস 6 মাস এই মানে 180 দিনও পূর্ণ হয় নাই। না, নাজিমুদ্দিন আপনি আলম দেখেন, যেভাবে চাচ্ছে সবাই সবাই মনে যে করে কি ভারতকে একদম ভারতের ক্যান্সেল করে আমরা দিতে, এমন কি বিএনপি করা যায়? ভারতের একেবারে পদলেহন করার প্রশ্নই আসে না। কেন বিএনপি ভারতের পদলেহন করবে? এটা এই বিশ্বাসটা কেন নাই? জনগণের কাছে আছে। জনগণ জানে যে আমরা ভারতের পদলেহন পার্টি না, ভারতের পদলেহন পার্টি আওয়ামী লীগ। এই ভারতকে 17 বছর আওয়ামী লীগ টিকায় রাখছে, এই ভারত টিকায় রাখছে আওয়ামী লীগকে। সুতরাং আমার নেত্রীকে তারা কিভাবে ইয়ে করছে আপনি জানেন। সেটাই কিভাবে এখন আমরা দেখতে আমাদের চাই কি? আমাদের আমাদের BNP সেই কে নেত্রী দেখেন, তো সন্তান 5 মাস নেত্রীকে অবৈধভাবে টিকে রাখছে, ইলেকশনগুলি ভুয়া ইলেকশন করছে, ইলেকশনকে সাপোর্ট দিচ্ছে ইন্ডিয়া, 17 বছর টিকে রাখছে ইন্ডিয়া। ইয়েস, তো এখন আমার নেত্রীকে আপনার গিয়া জেলে রাখছে কার মা? আমাদেরও নেত্রী at the same সবারই, time, আমাদের সবার, মাননীয় দেশ প্রধানমন্ত্রীর মা। নেত্রী। তো আপনি মনে করেন এটা আমরা কেন বিশ্বাস নাই আমাদের উপরে? আমাদের বিশ্বাস আছে, আমরা বিশ্বাস রাখতে হ্যাঁ, চাই, বিশ্বাস কিন্তু সেটা অ্যাপারেন্ট বিশ্বাস রাখতে হবে, কিন্তু সেটা আপনারা অ্যাপারেন্ট হতে হবে। যেমন হ্যাঁ, শেখ হাসিনা এবং আপনি- হাদির প্রশ্নে দেখেন, এই যে আপনি এখন হাদির ধন্যবাদ প্রশ্নে- দিলেন, হ্যাঁ, আপনি আস্তে আস্তে পরিষ্কার হবেন উনি কোথায় ছিল, হ্যাঁ, বিদেশে ছিলেন, জি, আসতে পারেন নাই। তার মাকে আমাদের নেত্রীকে কিভাবে রাখছে, কিভাবে কোথায় কি সবকিছু কার কারণে, কারা টিকায় রাখছে, কারা সাপোর্ট দিছে শেখ হাসিনাকে মাফিয়া হওয়ার জন্য কারা উৎসাহিত করছে, কারা সাহস দিছে, কে বলছে যে আপনার এমন কিছু দিয়েছি ভারতকে সারা জীবন মনে রাখবে, কে বলছে? এই কথাটাই তো আমরা চাই যে এস আলমের মতো গোষ্ঠীরা এখনো, আপনি আজকে দেখেন আপনি তেলের ভার কেমন করে আপনি বসুন্ধরা দিলেন, তাহলে কি আমি ধরে নিব না যে দেয়ার ইজ সাম সর্ট অফ কম্প্রোমাইজ? যারা গত ফ্যাসিস্ট সরকারকে, আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে নিয়ে এসে মৃত্যু দাবি জানাইছে, যারা তাদের হাতে কি আমি এটা কি খাত এখনো ছেড়ে ফাইনাল দেব? হয়েছে? জ্বালানি খাত ছেড়ে দিতে পারি? আমার কথা হলো কাজে এবং কর্মে মিল থাকতে হবে। আজকে আপনি আন্তর্জাতিক আদালতে 2টা মাত্র কোর্ট চলতেছে, আপনি সেটা 5টা করে দিতে পারতেছেন না কেন? আজকে অ্যাপিলেট ডিভিশন মাত্র 4 জন জাজ দিয়ে চলতেছে, আপনি জাজেস অ্যাপয়েন্টমেন্টটা বাতিল করে দিন। এগুলো কিন্তু কেন সমালোচনা করা হচ্ছে? যাতে আমরা একটা ওই ফ্যাসিজম যাতে ফিরে আসতে না পারে। সমালোচনা মানে কিন্তু ব্যক্তিগত সমালোচনা। আমি একটু আগে আপনি যখন বলছেন, আমি একটু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি কেউ যদি কথা বলে থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে, আমি সবসময় বলছি, আমাদের বিজয় দিবস হওয়া উচিত হচ্ছে 7ই নভেম্বর। কারণ এদেশে যদি কোনোদিন বিজয় রচনা হয়ে থাকে সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে। কারণ তার আগে আপনি একটা করদ রাষ্ট্র ছিলেন, 16ই ডিসেম্বর ছিল আমার পরাজয়ের শুরু। এই কথাগুলো কেন বলছি? একটা জিনিস দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেকে ভুলে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন বার্মাকে কি বলছিল? তুমি রোহিঙ্গাকে পাঠাবো আমার এখানে, আমি রোহিঙ্গাকে ট্রেন করে তোমার ওখানে পাঠায় দেবো। এই জিনিসটা ছিল না বলে তো আজকে আমার দেশের কি অবস্থা হচ্ছে। আপনাকে তো এই কিন্তু দায়িত্বটা শারীরিক নিতে হবে, আমি ইউ শুড কন্ট্রোল একটু যারা এই জিনিসটা নাজিমুদ্দিন করতেছে। আলম, আপনার গিয়ে জিয়াউর রহমান সম্পর্কে, আপনারা কিন্তু আমাদের নিজেরাই তারেক রহমান আলোচনা সম্পর্কে, করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এদের সম্পর্কে যে উল্টাপাল্টা কথাবার্তা বলে, এতে হয় কি এদের তো অনেক ফলোয়ার্স, তখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন ক্রিয়েট হয় ভাই। এই ফলোয়ার্স গুলো আপনি দেখবেন সব আওয়ামী লীগের। এইটাই হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা নাজিমুদ্দিন আলম, আপনি কি নাজিমুদ্দিন আলম, আপনি তো কিন্তু আমার কথা হলো আইভিরা আপনি কিভাবে জিয়াউর জামিন রহমান পায়? সম্পর্কে লুটেরা বলবেন। আপনি এটা বলেন যে আইভিরা কেমন করে, সাবের চৌধুরীরা জামিন পায় কিভাবে? জিয়াউর রহমান আমার এই সম্পর্কে- গণতান্ত্রিক দেশে এই লোকগুলো জামিন পাইলে আমার রাষ্ট্র, সেদিন একজনকে, একটা ছেলে সেদিন মার খেলো, আমার জুলাই সন্তান এই আয়াস কি, এবং সেখানে যারা একজন বলতেছে ইউনূস অবৈধ, আমার মাননীয় প্রধানমন্ত্রী অবৈধ, তার বিরুদ্ধে কেন আমার চিৎকার করতে হবে রাষ্ট্রে? রাষ্ট্র সরাসরি তো আগে কেন ব্যবস্থা শারীরিক নিবে? আপনি একটু আমার প্রশ্নে থাকেন, আচ্ছা, মানে আচ্ছা। আজকে তো আমার মনে হচ্ছে আমি এখানে শুধুই বসেছি। না, নাজিমুদ্দিন আলম, sorry, please, sorry. আমরা আমরা একটা দুই ভাই একজনের গল্প করে করে আলোচনা আলোচনা করি, না হলে গল্পই হয়ে যাচ্ছে, আসলে টক শো হচ্ছে না। আপনারা কি তাহলে 16 ডিসেম্বরকে বিজয় দিবস মানবেন না, 7ই নভেম্বরকে আমি মানবেন? বিজয় দিবস বলিনি, বলছি যে দিবস তো থাকবেই। পরাধীনতা 71 শুরু। এটা হলো আমাদের ভিত্তি। জি 71 এটা হলো আমাদের শুরু, আমাদের জন্ম, আমাদের ভিত্তি। এখান থেকে তারপরে আপনার তবে হওয়া তারপরে উচিত বা পরাধীনতা থেকে 52, মুক্তি, এগুলো কি 90, সাংঘর্ষিক না? 52, 71, 62, প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আপনার আছি চ্যানেলের আপনার ডিজিটাল 90, প্ল্যাটফর্ম 90 তারপরে 24শে জুলাই, এগুলো তো আমাদের ইতিহাস, কি বলেন? আর মূল ভিত্তি তো 71। ওকে, আমি এই জায়গা থেকে শাহরিয়ার কবিরের কাছে যাই। এই যে আমরা বলি যে 16 ডিসেম্বর বিজয় দিবস হওয়া উচিত ছিল না বা এমন কথা, এগুলো কি আসলে রাষ্ট্র উচিত ছিল না? না, আপনি একটু আগে বলেন, আমি এটা আবার বলেছি। রাষ্ট্রদ্রোহিতা না কিনা? না 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 16ই ডিসেম্বর আমার পরাধীনতা শুরু কেন বললাম? আমি যে স্বপ্ন নিয়ে 9টা মাস যুদ্ধ করছি, আপনি একটা জিনিস বলেন তো, সেক্টর কমান্ডার গুলো, আপনি 16 তারিখে মেজর জলিলকে ইন্ডিয়ান বাহিনী কিভাবে অ্যারেস্ট করলো? আমার মেজর জেনারেল জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিলেন, কনস্টিটিউশন থেকে তার নামটা আপনি বাদ দিয়ে, যে ঘোষণা দেয়নি, যে স্বাধীনতা দেয়নি, তার নাম ঢুকালেন। 16ই ডিসেম্বর এম এ জি ওসমানের কাছে আপনি কি করলেন না? স্যারেন্ডার করলেন না।
আপনি এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকার জিনিস লুটপাট করলেন। ৭৫ সালে 15 আগস্ট পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী এদেশে ছিল, সেই জন্য চায়না বাংলাদেশকে স্বীকৃতি দান করেনি। এই কথাগুলো যদি আপনি ডকুমেন্টারি কেউ বলতে পারে এটা ঠিক না। যেমন কেন বললাম 7 যেমন নভেম্বর, কর্ম তেমন ফল। এবং 7 নভেম্বর কেন এই জন্য বললাম? জানাজা পায় নাই। এবং এই জিনিসটা দেখেন 7 নভেম্বর কেন বলতেছে, আপনি একটা জিনিস বলেন 7 নভেম্বর জনগণ সিপাহী বিদ্রোহ যেটা বলতেছি, আমি কি যদি বলি 24-এর যে যেভাবে বলেন 24-এ 36-এ জুলাই কোনোদিন সম্ভব হতো না আমার প্রাণপ্রিয় সামরিক বাহিনী যদি এটাকে সমর্থন কিন্তু না আমার করতো। মনে হয় আপনি যে তাহলে এই জনগণের যে- কথা বলেন, তাহলে তো জনগণই 7 নভেম্বর আসলে স্বাধীনতা দিবস পালন করতো। আমার এটা প্রস্তাব না, আমি তো প্রস্তাব করতেই পারি। আমার কথা হলো এই না, বিজয় দিবস, একটি স্বাধীনতা না, রাষ্ট্রে বিজয় বসে- দিবস। স্বাধীনতা দিবস শুরু হয়েছে 25 তারিখে ওকে, কালো আমি রাতে। বিজয় দিবসের আমরা কাছে বলছি যে আসছি। পাকিস্তানের হাত থেকে আমরা কি ভারতের হাতে চলে গেলাম একটু এইখানে? একটু বলতে দেন। এইটাই আমার কথা। 16 ডিসেম্বর যদি বিজয় দিবস না হয়, বা আমরা যদি এখন আসলে এখানে পরাধীনতা বসে- শুরু। এখানে বসে যদি এটাকে পরাধীনতা শুরু বলি, এটা তো অলরেডি ডকুমেন্টেড, মীমাংসিত। এবং আমি যদি সংবিধানের বাইরে, আমার সংবিধানে আছে 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, এর বাইরে কথা বলে তো আমি রাষ্ট্র এটা মীমাংসিত, দ্রোহিতার এটা মতো মীমাংসিত। কথা না, বলছি। এখানে তাহলে সংবিধানে তাহলে বলা আমি আছে রাষ্ট্রের বিপক্ষে শেখ মুজিবতে যাচ্ছি। স্বাধীনতার ঘোষণা দিছে। তাহলে কি আমরা যারা বলবো যে না সত্য ইতিহাস হচ্ছে হ্যাঁ, তাহলে শহীদ এটা- রাষ্ট্রপতি এটার জিয়াউর রহমান পক্ষে- দিছে, তাহলে কি আমি ইয়া হবো? জি, আমি আগে আমাকে এটা এটার বলেন। পক্ষে প্রমাণ থাকলে আপনারা সেটা না না না, সংবিধানে প্রমাণ তো সংশোধন আপনি তো করুন। কনস্টিটিউশনের কথা বলতেছেন। কনস্টিটিউশন তো তৈরি করে দিল ইন্ডিয়া, কারণ এই কনস্টিটিউশনের মধ্যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র ঢুকালো কি, যেটা এলেফতে ছিল না। ইভেন আওয়ামী লীগের ইশতেহারে সত্য ছিল না। ধর্মনিরপেক্ষতা থাকলে না সমস্যা কি? ধর্মনিরপেক্ষতা তো ছিল না। আমার স্তম্ভ তো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। 91% মুসলমানের দেশে আপনি কেন তো চাপা বিএনপি দিচ্ছেন? মির্জা ফখরুল 47 ইসলাম সালে আলমগীর যে না মাত্র না বললো যে, আমি আপনাকে বলি। গতকাল বলেছে সব ধর্মের মানুষ এখানে আর এই সব ধর্মের মানুষ সমান থাকবে, পাবে। এটা ইসলামের কথা। কিন্তু 47-এ যেটা মীমাংসিত, ধর্মের ভিত্তিতে আপনি ভাগ হয়ে গেলেন। 1905 সালে আপনাকে ধর্মের ভিত্তিতে ভাগ করলো, সেই মীমাংসিত জিনিসটাকে আপনি আনসেটেল করলেন কেন 71 সালে? আপনি এটার উত্তর দেন। আওয়ামী লীগ কি চাইছিল? আজকে আওয়ামী লীগ কেন আমরা বলি, আওয়ামী লীগ তো চাইছিল রংপুরটাকে সুন্দর মতো বিচ্ছিন্ন করে দিয়ে আর হিল ট্যাক্সে কেন এই রোহিঙ্গাদেরকে এই দেশে নিয়ে আসছে আওয়ামী লীগ জানেন? যাতে এই যে ইন্ডিয়ার পরিকল্পনা, ইন্ডিয়ার যে বাস্তবায়ন, ওখানে একটা আরাকান স্টেট করা, একটা হিন্দু রাষ্ট্র করা। কারণ ওখানে বেশিরভাগ মানুষই ছিল কত, 67% লোক ছিল মুসলমান। তাদেরকে আপনি বাংলাদেশে নিয়েছে, ওখানে একটা দেশ তৈরি করে দিতে চাচ্ছেন অন্য ধর্মাবলম্বীর। কেন? যাতে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটা সিকিম হয়ে যায়। এই সত্যটা আপনি বুঝতে চাচ্ছেন না। এই বুঝতে পারছে জনগণ। এইটাই জনগণ হলো। বুঝতে পারছে বলেই শেখ মুজিবের জানাজার লোক হয় নাই। কিন্তু আমি যারা বুঝতে দায় হয়, পারছি না, যারা আমার দায় মনে হয়। হয় শাহরিয়ার কবির খালি নতুন এই বুঝতে তথ্য পারছে দেয়। বলেই শেখ আচ্ছা, হাসিনা আচ্ছা, এত বড় নাজনীন পার্টি, তাহলে কি আওয়ামী লীগের মতো পার্টি, শেখ হাসিনা মুসলিম পালায় লীগ যেতে হয়েছে, হয়েছে। মুসলিম লীগ জি, হয়ে গেছে। আপনি হ্যাঁ, আপনি মুসলিম কি লীগ। এখানে বসে তাহলে এদেশের 71 জনগণ সংবিধানকে বীরের অস্বীকার জনগণ। করছেন? হ্যাঁ। 71 সংবিধানকে তাহলে কি আপনি অস্বীকার করছেন? 71 সংবিধান না, 72 সংবিধান। এই যে- 72 সংবিধান তো- এটা হচ্ছে 72 সংবিধান তো এটা থাকবে, এটা ইন্ডিয়ান সংশোধন তৈরি করা। সংস্কার হবে, সংশোধনী যোগ্য। কিন্তু আমরা যে মেন সংবিধান 72-এর সংবিধান তো আমরা আপহোল্ড করি, এই সংবিধান অনুযায়ী তো চলতেছে। জুলাই আগস্টেও যে আপনার গণঅভ্যুত্থানটা হলো ওই সংবিধানের ভিত্তিতেই চলছে। ওই সংবিধান অনুযায়ী শপথ হয়েছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শপথ পড়ছে, অন্যান্য মন্ত্রী পরিষদের জুলাই যোদ্ধা যারা নেতৃত্বে ছিল ছাত্রনেতারা তারাও শপথ শপথ নাই ভাই করছে। সংবিধানে নাই তাহলে ভাই। এখন তো- ওই বিপ্লবটা এখন যদি কোনো আপনারা- সংবিধান আপনারা যদি অনুযায়ী এখন হয়নি। সংস্কার না করেন, তাহলে আপনারা তো সংস্কার ভারতীয় করতে হবে, সংবিধানে আছেন। সংস্কার করতে হবে, সংস্কার সময় উপযোগী পদক্ষেপ করতে হবে। কাটাছিড়া সংশোধন সংবিধান, করছেন। 72-এর সংবিধান অনেকবারই কাটাছিড়া হয়েছে, আবারও কাটাছিড়া হবে, সময় উপযোগী। যুগে যুগে আপনি সংবিধান দেখবেন, আপনার দেশের পট পরিবর্তনের পরে বা দেশের পরিস্থিতির কারণে আপনার বছরের পর বছর যখন সময় উপযোগী, সময়ের দাবি অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংশোধন করতে হয়। সংবিধান কার জন্য? তাহলে আপনারা কি সংবিধান এখন- জনগণের জন্য। ওকে, BNP জনগণের জন্য তো জি। সংবিধান। সংবিধান তো সংস্কার করার কথা বলা হচ্ছে। সংস্কার যেটা- করতে হবে। এটা এইটাই আপনারা তো সংস্কারটাই আমরা সংশোধনে চাই। আছেন, আপনি তো নিজেই বিএনপি সংস্কার- না না না, সংশোধন। সংস্কার সংশোধন একটা জিনিস সংস্কার বলি। সংশোধন ওই যে দুটি। বললাম হ্যাঁ। যে যে নামই বলেন। 90% ওনারা করে ফেলতেছেন। এই যে আমরা যে কথাটা বলতেছি যে সংশোধন দিয়ে যাতে আর কেউ বাতিল করতে না পারে, এই বিপ্লবের ফসলটা হচ্ছে সংস্কার। হ্যাঁ। আর যেটা যে নামে আপনি ডাকেন, হ্যাঁ। কথা হলো যে এই জন্যই বলতেছি সংস্কারটা করলে আপনি আর এই ইন্ডিয়ান ক্রাফটের কনস্টিটিউশনটা থাকবে না, যেটা আমাদের গলায় একটা অ্যালবার্টস পাখির মতো এখন অভিশপ্ত হিসাবে ঝুলে আছে। এই জন্যই তো মনস্টার তৈরি হচ্ছে, আমরা যাতে মনস্টার তৈরি না হয়। হবে না, আপনারা আলোচনায় বসেন, পার্লামেন্টে আলোচনা করেন, ডিবেট করেন, ডেমোক্রেটিক এক্সারসাইজ করেন, এবং অশ্লীল কথাবার্তা, অশ্রাব্য কথাবার্তা যেন না হয়। ইলেকশনটা একটা ইলেকট্রাল কলেজ আছে এবং ইলেকশনের একটা প্রসেস আছে, যে প্রসেসটা শেখ হাসিনা নষ্ট করে দিছে বিচারপতি খায়রুল হকের উপর ভর কইরা। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার উঠাই দিছে, সবকিছু নষ্ট আমরা তো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসছি। অবশ্যই হ্যাঁ, আমাদের তো ওই পথে আমরা যাচ্ছি না, আমরা কিন্তু ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। অবশ্যই। আমাদের গভর্নমেন্ট, এই বর্তমান পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিছে। এখন আমরা যেন সুন্দরভাবে
আস্তে আস্তে বেরোয় আসি 17 বছর তো- পার্লামেন্ট না, ওটা জুডিশিয়ারি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিছে, এবং সেটা আমরা এখন ঐক্যমত যেটা হয়েছে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এখন নতুন কনস্টিটিউশনে যখন আমরা অ্যাড করে ফেলবো, কারণ কনস্টিটিউশন তো এখন অ্যামেন্ডমেন্ট হয়নি, অ্যামেন্ডমেন্ট যখন amendment হয়ে হবে। যাবে তখন আর আমাদের এই মনস্টার হওয়ার, আমার ভোটের ভাতের Okay. অধিকারটা কেউ কেড়ে অনেক নিতে ধন্যবাদ পারবে না। শাহরিয়ার জনগণের কবির। কাছে ক্ষমতা চলে আসবে। আপনাকেও স্বাগত জানাচ্ছি। নাজিমুদ্দিন আলমের কাছে শুরু করতে চাই। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং এখানে কিন্তু সংবিধানে একটি সংশোধন আনা হচ্ছে জুলাই সনদ অনুযায়ী। ওই জায়গায় তাও কেন আপনারা বলেছেন যে আপনারা সবকিছুই আসলে আস্তে আস্তে করবেন, জুলাই সনদে যা বলা হয়েছে যেগুলোতে আপনাদের নোট অফ ডিসেন্ট নেই, তারপরেও কেন আমরা বিরোধী দল থেকে এই অভিযোগ প্রায় শুনে থাকি যে আপনারা জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, বাস্তবায়ন করছেন না? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক জনাব ব্যারিস্টার শাহরিয়ার, তাকেও অনেক ধন্যবাদ, এবং আমার যারা চ্যানেলের দর্শকবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন যে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে যেগুলো নোট অফ ডিসেন্ট আছে সেগুলো ছাড়া যেগুলো আমরা ঐক্যমত হয়েছি, এই বিষয়টা আমরা অবশ্যই আমরা পালন করব। এটা আমাদের পার্টির চিফ মাননীয় প্রধানমন্ত্রী, পার্টির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব তিনি বারবার বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের পার্টির মহাসচিব উনিও বলেছেন। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলোর ব্যাপারে তো আমরা ঐক্যমত হই নাই, কিন্তু সকলে মিলে যেটা ঐক্যমত হয়েছি সেটার ব্যাপারে আমরা পরিষ্কার যে আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের নোট অফ ডিসেন্ট সহই আপনার মাঠে ওইটা দেওয়া হয়েছে হানা বোর্ডে। এইখানটাই আমার বলা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু ঠিক হয় নাই। নোট অফ ডিসেন্টগুলো এগুলো এগুলো সহ মাঠে দেওয়াটা ঠিক হয় নাই। এখন এটা নিয়ে কনফ্লিক্টটা হচ্ছে শুধু শুধু যে জুলাই সনদের সব কিছু বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের তো আমরা যেগুলো ঐক্যমত হয়েছি সব পার্টি মিলে আমরা স্বাক্ষর করেছি সেগুলো তো আমরা বাস্তবায়ন করব, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো পর্যায়ক্রমে। প্রেসিডেন্টের যে পাওয়ার সেটাও আমরা যেভাবে আছে সেভাবেই আমরা সন্নিবেশিত করব। তবে বিরোধী দল চাইছে যে আপনারা পুরোটাই আসলে বাস্তবায়ন করেন। হ্যাঁ, বিরোধী দল এখন আপনার তর্কের খাতিরে তর্ক করলে হবে না। মাত্র অনেক চড়াই উতরাই পেরিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছি। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা আইনের শাসনের জন্য লড়াই করেছি। আপনি জানেন যে একটা ফ্যাসিস্ট মাফিয়া সরকার দীর্ঘ 17টি বছর কিভাবে আমাদের উপরে নির্যাতন চালিয়েছে। তো এখন আপনাকে এটা আমাদের একটা বিরাট সফলতা, এদেশের জনগণের বিজয়। এটা নিয়ে কাড়াকাড়ি করা ঠিক না। এটা নিয়ে তবে কৃতিত্ব, গণভোটে তো আসলে এটা নিয়ে দেশের আপনার অধিকাংশ মানুষ রায় দিয়েছে। অপোজিশন তো রাজনৈতিকভাবে তারা কথা বলবেই। তারা তারা তাদের তো বলছে সেটা জনগণের রায়, কিন্তু তাদের ইচ্ছা না। তারা তাদের মতো করে তারা বক্তব্য রাখবে, তাদের বক্তব্য রাখার অধিকার রয়েছে। এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি। তারা তাদের বক্তব্য রাখবে, আমাদের বক্তব্য পরিষ্কার। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমরা স্ট্রাগল করেছি, জামাত ইসলাম স্ট্রাগল করেছে, আমাদের সাথে জোটেও ছিল জামাত। তারপরে পরবর্তীতে তো এনসিপি ওরা পরে আসছে, কোঠা বিরোধীর পরে আপনার আন্দোলন করছে। তারপরে একটা পর্যায়ে ওরা মার খেয়ে পিটা খেয়ে মাফিয়া সরকারে, আমরা যেমন মাইর খেয়েছি 17 বছর, জামাত মাইর খেয়েছে, হেফাজত শাপলা চত্বরে মাইর খেয়েছে, সবাই মাইর খেয়ে আমরা ভূত হয়ে গেছি এবং এদেশের মানুষ ভুক্তভোগী হয়েছে। তখন সাধারণ জনগণ সবাই ঝাঁপায়া পড়ছে এবং ওই সময় তারা বৈষম্য বিরোধী করেছে। তারপরে একটা পর্যায়ে তারা মার খেয়ে আমাদের সেই এক দফায় আবার আসছে, আবার একটা পর্যায়ে কিন্তু আবার এটাও হয়েছে যে আপনার কিছু কিছু ছাত্র নেতারা তারা আবার আপনার ওদের ইয়ে করে ওই ডিবি হারুনের অফিসে তারা কিন্তু আবার প্রত্যাহারও করেছে ভয়ে। কিন্তু ছাত্ররা, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সবাই নেমে গেছে। আর ছাত্ররাই কিন্তু সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়। যত ইতিহাস দেখবেন আন্দোলনের ইতিহাস, ওকে, আপনারা এখন সকল আন্দোলনের জি। ছাত্ররাই সামনে থাকে। তো এটাকে কেন্দ্র করে যেন আমাদের ভিতরে এই মাফিয়া সরকার বিরোধী আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, এইভাবে কটাক্ষ করে কথা বলা, আক্রমণাত্মক কথা বলা, অশ্লীল কথা বলা, অশ্রাব্য কথা বলা, এই কিছুদিন যাবৎ লক্ষ্য করছি নেতাদের চরিত্র নিয়ে কথা বলা, এগুলি খুব দুঃখজনক। আমাদের এত খারাপ লাগে, সহাবস্থানটা মানুষের আসলে হাসে থাকুক। যে মানুষের চিন্তা করে যে কি ব্যাপার, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, বসতে না বসতেই তাদের বিরুদ্ধে কথা বলা। আজকে আমার নেতা জিয়াউর রহমান, ফাউন্ডার চেয়ারম্যান আমাদের পার্টির অনারেবল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে নিয়ে বলা হয়, কোনো একজন বলছে, আমি মানে নাম বলতে চাই না, যে জিয়াউর রহমান লুটেরা। হোয়াট ইজ দিস? এটা কোন ধরনের ভাষা? এটা পার্টির আমাদের এত বড় একজন নেতা জিয়াউর রহমানের সম্পর্কে এদেশের মানুষ জানে। আপনি তাকে যদি কটাক্ষ করে কথা বলেন, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এটি কথা আমাদের বলেন, কাম্য না। আমরা আমাদের একটু- হ্যাঁ একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টার এখন তাদেরই সন্তান তারেক রহমানকে দিয়ে যদি অশ্লীল কথা বলে, জি, এটা আমরা তো- আবারও আপনার এই কাছে জন্য- আসবো, এই এই জন্য তো- জায়গাটা এই জন্য থেকে তো আসবো। আমরা লড়াই করি না।